এবারের ফুটবল বিশ্বকাপে আপনারা অনেকেই জানেন যে দক্ষিণ কোরিয়া মাত্র একটি ম্যাচ জিতেছে। গ্রুপ লিগের পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়। খবর হলো এটাই যে দক্ষিণ কোরিয়ার বিদায়ী কোচ হং মিউং বো তিনি দেশ ছাড়ছেন। কেন দেশ ছাড়ছেন? কারণ একটাই, বিশ্বকাপে হারের পর তাকে এবং তার পরিবারকে ক্রমাগত খুন করার হুমকি দেওয়া হচ্ছে। প্রাণ ভয়ে ভীত হয়ে তিনি দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে গেছেন। বিশ্বকাপের আরেকটি খেলায় সুইজারল্যান্ডের কাছে টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া। সেই ম্যাচে কলম্বিয়াই কিন্তু ছিল ফেভারিট, কিন্তু হারের পর কলম্বিয়ার মিডফিল্ডার ক্যাম্পাস তিনি হয়ে ওঠেন খলনায়ক। কেননা এক্সট্রা টাইমের খেলায় তিনি গোলের সহজ সুযোগ মিস করেছিলেন, আর সেজন্যই তাকে এবং তার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত। সত্যি কথা বলতে কলম্বিয়ার প্রায় প্রত্যেক খেলোয়াড়ই এখন মহা আতঙ্কে। বলা বাহুল্য, এসব অপ্রত্যাশিত ঘটনার ঘনঘটায় আমাদের অনেকেরই মনে পড়ছে ৩২ বছর আগের সেই ট্র্যাজিক মর্মান্তিক বিশ্বকাপের কথা, যেখানে জড়িয়ে পড়েছিল একটি দেশের নাম, সেই কলম্বিয়া। তা কী এমন ঘটেছিল সেই সময়? সেই বিশ্বকাপকে কেনই বা বলা হয় সবচাইতে মর্মান্তিক, সবচেয়ে ট্র্যাজিক বিশ্বকাপ? সেই রোমহর্ষক মর্মান্তিক কাহিনী বলার জন্যই এই ভিডিওর উপস্থাপনা। তাহলে চলুন শুরু করা যাক। ১৯৯০-এর দশকে কলম্বিয়ার ফুটবল শুধুমাত্র একটা খেলা ছিল না, সেটা ছিল দুর্ভাগ্যজনকভাবে কুখ্যাত ড্রাগ সিন্ডিকেট বা ড্রাগ কার্টেলের আর মাদক সম্রাটদের, ড্রাগ মাফিয়াদের বিলিয়ন বিলিয়ন ডলারের জুয়া। সে সময় ল্যাটিন আমেরিকার এই দেশটি, কলম্বিয়া, এই দেশটি তখন জ্বলছে। একদিকে সরকারের সাথে নাগরিকদের গৃহযুদ্ধ, আর অন্যদিকে বিশ্বের কুখ্যাত ড্রাগ মাফিয়া সর্দার, আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ধনী ড্রাগ লর্ড পাবলো এসকোবারের ভয়ঙ্কর রাজত্ব। কলম্বিয়ার সাধারণ মানুষ, তাদের জীবন তখন বোমাবাজি আর খুনোখুনিতে একদম অতিষ্ঠ। ঠিক সে সময়ই তাদের মুখে একটুখানি হাসির যোগান দিত একটিই বিষয়, আর তা হলো ফুটবল। ১৯৮০-র দশকের শেষের দিকে কলম্বিয়ার ক্লাব ফুটবলের চিত্রটি আমূল বদলে যেতে শুরু করে। বিশেষ করে মেডেলিন শহরের একটি ক্লাব নাম অ্যাটলেটিকো নাসিওলা, এই ক্লাবটি রাতারাতি ফুটবল জগতে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়। একের পর এক অবিশ্বাস্য জয়ের মাধ্যমে এই ক্লাবটি অচিরেই দেশের প্রধান শক্তিধর ফুটবল ক্লাবে পরিণত হয়। কিন্তু এই অবিশ্বাস্য সাফল্যের পিছনে ফুটবলারদের কৃতিত্ব বা কৌশলের চাইতেও বড় ভূমিকা ছিল কলম্বিয়ার ড্রাগ সিন্ডিকেটের বিপুল কালো টাকার। এই ক্লাবেই মাফিয়া সম্রাট সেই পাবলো এসকোবার তিনি কালো টাকাকে সাদা করার জন্য বিপুল পরিমাণ অর্থ ঢালতে শুরু করেছিলেন, যার ফল হিসাবে কলম্বিয়ার ফুটবল ইতিহাসে তৈরি হয় এক স্বর্ণযুগ। কিন্তু তখন কেউ কি জানতো এই সোনালি স্বপ্নের আড়ালে লুকিয়েছিল এক রক্তক্ষয়ী ট্র্যাজেডি? কথা অস্বীকার করার উপায় নেই যে কলম্বিয়ার সেই ন্যাশনাল ক্লাবের মাঠ পর্যায়ের খেলাধুলোয় সাফল্যের অন্যতম কারিগর ছিলেন দুজন তরুণ। একজন হলেন ডিফেন্সের অতন্দ্র প্রহরী, শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে আন্দ্রেস এসকোবার, আর অন্যজন তিনি ফুটবল মাঠের চিরন্তন এক নায়ক, নাম তার জোসে রেনে হিগুয়েতা। হিগুয়েতা গোলপোস্টের নিচে দাঁড়িয়ে কেবল বলই ঠেকাতেন না, তিনি মাঝে মধ্যেই মাঝমাঠ পর্যন্ত বল ড্রিবলিং করে তিনি চলে যেতেন। তার এই আক্রমণাত্মক এবং ঝুঁকিপূর্ণ স্টাইলের কারণে সবাই তাকে ভালোবেসে নাম দিয়েছিল এল লোকো বা পাগল খ্যাপা। প্রসঙ্গক্রমে বলা যায় যে হিগুয়েতার বিখ্যাত স্করপিয়ন কিক আজও কিন্তু ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এক দৃশ্য। কিন্তু হিগুয়েতা কেবল মাঠেই বেপরোয়া ছিলেন না, মাঠের বাইরেও তার জীবন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেডেলিন শহরের ভূমিপুত্র হিসাবে মাফিয়া সম্রাট সেই পাবলো এসকোবার এবং তার ভাই রবার্তো এসকোবার, এই দুজনের সাথে হিগুয়েতার ছিল পুরনো চেনা জানা সম্পর্ক। তিনি কিন্তু কখনোই এই ড্রাগ মাফিয়াদের সাথে তার মেলামেশার যে কথা তা কিন্তু লুকিয়ে রাখেননি। এমনকি ড্রাগ সম্রাট পাবলো এসকোবার যখন জেলবন্দি হয়েছিলেন তখন হিগুয়েতা সেখানে গিয়ে জেলে গিয়ে তার সাথে দেখা পর্যন্ত করেছিলেন। তা এই অন্ধকার জগতের সঙ্গে সম্পর্ক রাখার কারণেই দ্রুত রেনে হিগুয়েতার জীবনে নেমে এলো এক দুর্বিষহ ঘটনা।
1993 সাল, ড্রাগ সম্রাট পাবলো এসকোবারের এক প্রতিদ্বন্দ্বী নাম কার্লোস মলিনা তার মেয়েকে অপহরণ করল ড্রাগ সিন্ডিকেটের একদল গুন্ডা। অসহায় বাবা কার্লোস মলিনা তিনি জানতেন যে রেনে হিগুয়েতার সাথে পাবলো এসকোবারের সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি হিগুয়েতার কাছে সাহায্য চাইলেন যাতে হিগুয়েতা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে তার মেয়েকে ড্রাগ লর্ডদের কবল থেকে মুক্ত করে আনেন। হিগুয়েতা রাজি হলেন। তিনি নিজের জীবন বাজি রেখে ড্রাগ লর্ড পাবলো এসকোবারের ডেরায় গিয়ে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসলেন। আর এই কাজের কৃতজ্ঞতা স্বরূপ কার্লোস মলিনা হিগুয়েতাকে আনুমানিক $64,000 পারিশ্রমিক বা পুরস্কার দিলেন। কিন্তু কলম্বিয়ার সরকারের কাছে এই ঘটনা ছিল আইনত দণ্ডনীয় অপরাধ। অপহরণের টাকা থেকে হিগুয়েতা লাভবান হয়েছেন এই অভিযোগে কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করলেন এবং অচিরেই হিগুয়েতাকে জেলে পাঠানো হলো। দীর্ঘ 7 মাস জেলবন্দি থাকার পর 1994 সালের জানুয়ারি মাসে যখন হিগুয়েতা জেল থেকে মুক্তি পান তখন তার শরীর ও মন দুই ভেঙে পড়েছে। দীর্ঘ সময় অনুশীলনের বাইরে থাকার জন্য তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে কলম্বিয়া দলের জাতীয় কোচ তাকে 1994 সালের আমেরিকার বিশ্বকাপের স্কোয়াডে রাখতে সাহস পেলেন না। সারা বিশ্বের ফুটবল ভক্তরা যখন জানতে পারল যে কলম্বিয়া দলের বিশ্বকাপ স্কোয়াডে রেনে হিগুয়েতার মতন একজন বর্ণময় চরিত্রের গোলকিপার অন্তর্ভুক্ত নেই, তখন খুব স্বাভাবিকভাবেই তারা বিমর্ষ হয়ে পড়েছিল। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটা ছিল অন্যতম একটা দুঃখের ঘটনা। তা হিগুয়েতা 1994 সালের বিশ্বকাপ মিস করলেন ঠিকই, কিন্তু সেই বিশ্বকাপেই অপেক্ষা করছিল এমন এক কালো মেঘ যা কলম্বিয়া শুধু নয় সারা বিশ্বের ফুটবলকে আপাদমস্তক নাড়িয়ে দিয়েছিল, যার দরুন সেই বিশ্বকাপ আজও চিহ্নিত হয়ে আছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে ট্র্যাজিক বিশ্বকাপ হিসাবে। 1994 সালের সেই ফুটবল বিশ্বকাপে কলম্বিয়া দলটি ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল। স্বয়ং ফুটবল সম্রাট পেলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলম্বিয়াই বিশ্বকাপ জিতবে। অন্যদিকে কলম্বিয়ার ড্রাগ মাফিয়াদের শহর মেডেলিন, সেই শহরের ড্রাগ সিন্ডিকেট এবং ড্রাগ লর্ডরা এই কলম্বিয়া দলটির উপর মিলিয়ন মিলিয়ন ডলার বাজি ধরেছিল। ফলে পুরো ফুটবল দলটির উপরে তখন ছিল একটা অবর্ণনীয় মনস্তাত্ত্বিক চাপ। সেই চরম উত্তেজনার মধ্যে 22 জুন 1994 সাল আমেরিকার মুখোমুখি হয় কলম্বিয়া। কলম্বিয়ার ম্যাচ জয় করা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। ম্যাচের বয়স তখন মাত্র 35 মিনিট। আমেরিকার একজন মিডফিল্ডার কলম্বিয়ার পেনাল্টি বক্সে একটা সেন্টার করে। কলম্বিয়ার রক্ষণভাগের প্রাণপুরুষ, ভদ্র ও শান্তশিষ্ট ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার স্লাইড দিয়ে বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য এমনই যে বলটি তার পায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি নিজেদের গোলপোস্টের ভেতরে ঢুকে যায়। এক অবিশ্বাস্য আত্মঘাতী গোল। ম্যাচটি 2-1 গোলে আমেরিকার কাছে কলম্বিয়া হেরে যায় এবং বিশ্বকাপ থেকে লজ্জাজনকভাবে বিদায় নেয়। অন্যদিকে কলম্বিয়ার মাদক মাফিয়াদের বেটিং সাম্রাজ্যে বিপুল ধস নামে। অপ্রত্যাশিতভাবে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান হয়, আর এই লোকসানের সম্পূর্ণ দায় গিয়ে পড়ে আত্মঘাতী গোলের নায়ক আন্দ্রেস এসকোবারের কাঁধে। 2রা জুলাই 1994 সাল। বিশ্বকাপ শেষ হতে তখনও অনেক দিন বাকি। মেডেলিন শহরের একটি নাইট ক্লাবের পার্কিং স্লটে নিজের গাড়িতে উঠছিলেন ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। ঠিক তখনই 3 জন ড্রাগ মাফিয়া তাকে ঘিরে ধরে। আন্দ্রেসকে সেই আত্মঘাতী গোলের জন্য তারা গালাগালি করতে শুরু করে। আন্দ্রেস এসকোবার অত্যন্ত শান্তভাবে তাদের বোঝানোর চেষ্টা করেন যে ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল, ইচ্ছাকৃত ভুল নয়। কিন্তু গুন্ডারা কোনো কথা শুনতে রাজি ছিল না। হঠাৎ অন্ধকার পার্কিং লটে গর্জে ওঠে বন্দুক। একে একে 6টি বুলেট ঝাঁঝরা করে দেয় কলম্বিয়ার সেই মহানায়কের বুক। মাত্র 27 বছর বয়সে নিভে যায় কলম্বিয়ার ফুটবলের সবচেয়ে ভদ্র ও প্রতিভাবান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের জীবন প্রদীপ। রেনে হিগুয়েতা আজও ফুটবলের এক কিংবদন্তি হিসেবে আমাদের মধ্যে বেঁচে আছেন, কিন্তু আন্দ্রেস এসকোবার, তার মতো ভদ্র খেলোয়াড় আজ আর আমাদের মধ্যে বেঁচে নেই।
বলা বাহুল্য, খেলাধুলার জগৎ যখন শুধুমাত্র বিনোদন বা আনন্দের ক্ষেত্র থাকে না, তা যখন বেটিং ব্যবসার কোটি কোটি টাকার বাজির আখড়ায় পরিণত হয়, তখন তার পরিণতি কতটা যে কুৎসিত হতে পারে, কতটা যে ভয়াবহ হতে পারে, তা আন্দ্রেস এসকোবারের সেই রক্তাক্ত পরিণতি তা আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দেয়। আজকের এই ট্র্যাজিক গল্পটির শেষে আপনাদেরকে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে, আর তা হলো এটাই যে আজ থেকে 32 বছর আগে যে দুর্বৃত্তরা, যে খুনিরা আন্দ্রেস এসকোবারকে নির্মমভাবে, নৃশংসভাবে খুন করেছিল, সেই খুনিরা আজ হয়তো তারা হারিয়ে গেছে, কিন্তু এই 2026-এর বিশ্বকাপেও কি তাদের মতো খুনিরা আজও ঘোরাঘুরি করছে? ফুটবলের জগৎ কি আবারও রক্তাক্ত হয়ে উঠতে পারে? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এই রকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।